দর্শক, বাংলাদেশের পার্বত্য এলাকা নিয়ে শুরু হয়েছে ভয়াবহ ষড়যন্ত্র। আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না যে আমরা কত ভয়াবহ ষড়যন্ত্রের ভিতরে আছি এবং বাংলাদেশটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, বাংলাদেশের অঞ্চলগুলো চলে যাচ্ছে। এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ বিশেষ। এটা আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না। এবং এমন এক সময় এটা হলো যখন বাংলাদেশের হেড অফ দ্য স্টেট তিনি আমেরিকাতে আছেন এবং সেনাবাহিনীর প্রধান আছেন মালয়েশিয়াতে। যদিও দূর থেকে অ্যাডভাইস দেওয়া যায়, বাট এটার একটা প্রতীকী গুরুত্ব আছে যে ঠিক এই সময় আসলে অঘটনটা ঘটানো হলো। এবং আজকে আমি আমার আলোচনায় প্রমাণ করে দেব যে কিভাবে প্রতিবেশী একটি দেশের ইন্ধনে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে এবং যার মূল উদ্দেশ্যই হচ্ছে এই খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটিকে মূল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নতুন একটি রাষ্ট্র ত্রিপালেন গঠন করা। এবং এর সঙ্গে জড়িত ভারতীয় কিছু রাজনীতিবিদ এবং ভারতীয় কিছু গোষ্ঠী, তাদের সরাসরি ইন্ধনেই এই ধরনের ঘটনা ঘটতেছে। আমরা সেনাবাহিনীর আইএসপিআর এর বক্তব্যে জানতে পারি যে গত বছর মোটরসাইকেল চালক মামুন তিনি নিহত হন। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নামে একটি সন্ত্রাসী সংগঠন, তারা এই রাঙ্গামাটিতে একটা সাম্প্রদায়িক একটা ঝামেলা করে যে বাঙালি পাইলি মারো, এই করো সেই করো। পরে তাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয় এবং সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 জন মারা যায়। এটা গত বছরের 19 সেপ্টেম্বর। এখন আবার তার 1 বছর পূর্তি। এই 1 বছর পূর্তি উপলক্ষে তারা ওই যে 3 জন মারা গেছে এই জন্য প্রতিবাদ মিছিলের আয়োজন করে এবং আবার ওই অনুরূপ যে ঘটনা যে বাঙালি পাইলি মারো, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তারপরে দেখেন 19 সেপ্টেম্বর, তার 2 দিন পর 23 সেপ্টেম্বর, খেয়াল করবেন সেখানে রাতে খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় একজন স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে আমলে নিয়ে সেই ইউপিডিএফ তারা আবার সহিংসতা শুরু করে। এখন একটা ধর্ষণ হয়েছে, ধর্ষণ কারোই কাম্য না, কিন্তু এই ধর্ষণ করেছে যেই বাঙালি শয়নশীল, এই শয়নচন্দ্র শীলকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। এবং এই শয়নচন্দ্র শীলের সঙ্গে কিন্তু এই চাকমা সম্প্রদায়েরই আরো অনেকে জড়িত ছিল, যারা এই সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত। তাদেরকে গ্রেপ্তারে কিন্তু কাজ চলতেছে এবং তাকে অলরেডি 6 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। যে লোক ধর্ষণ করছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পরেও এই ইউপিডিএফ এর সহিংসতা থামতেছে না। তারা যার পণ্যায় হামলা, আগুন লাগানো, লুটপাট, এমন কোনো কাজ নাই তারা না করতেছে। এবং এই সয়নশীলকে গ্রেপ্তার করার পরেও ইউপিডিএফ এর অঙ্গ সংগঠন পিসিপি এর নেতা উখানু মার্মা জম্মু ছাত্র জনতার ব্যানারে গত 24 সেপ্টেম্বর খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদী মানববন্ধনের ডাক দেয়। এরপর হরতাল পালিত হয় এবং একই সময়ে দেশে বিদেশে অবস্থিত বিভিন্ন ব্লগার, তাদের এই চাকমা ব্লগার এবং কিছু দায়িত্বশীল ব্যক্তিবর্গের উস্কানির কারণে পুরো খাগড়াছড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্ররোচনায় টহলরত সেনাবাহিনীর উপরে জনতা ইট পাটকেল নিক্ষেপ করে, কিন্তু সেনাবাহিনী অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে তারা মানবিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে। গতকাল 27 সেপ্টেম্বর মানে এই ইউপিডিএফ এর সংগঠনের কর্মীরা সমস্ত খাগড়াছড়িতে চরম দাঙ্গা হাঙ্গামা, গুল্লি ভাঙচুর, অ্যাম্বুলেন্স আক্রমণ, পৌরসভার অফিস ভাঙচুর, দোকানপাট ভাঙচুর, বাড়িঘর লুটপাট, আগুন লাগানো, এমন কোনো কাজ নাই তারা না করে। 144 ধারা জারি করেও তাদেরকে থামানো যায়নি। আজকে খাগড়াছড়ি পৌরসভা এলাকায় হঠাৎ করে সামান্য কয়েকজন মানুষ পাহাড়ি, তারা হঠাৎ করে আন্দোলন শুরু করে, তারা বাড়ি ঘরে আগুন দেওয়া শুরু করে। তো তারপর সেনাবাহিনী চিন্তা করে যে আচ্ছা 10-15 জন মানুষ এরকম, তো তখন তারা ওই রকম ফোর্স নিয়ে আর কি 10-15 বা 20 জনের জন্য এরকম ফোর্স নিয়ে তারা ওদেরকে দমন করতে যায়। তখন পরিকল্পিতভাবে পিছন থেকে আবার সেই ইউপিডিএফ এর হাজার হাজার লোকজন তারা সেনাবাহিনীকে আটক করে। এবং সেনাবাহিনী কিন্তু অতটা ফোর্স ছিল না, এতটা লোকবল ছিল না সেনাবাহিনীর। তারপর সেখানে তুমুল ধাওয়া, পাল্টা ধাওয়া এবং গুলি এগুলো হয়। এতে করে 3 জন পাহাড়ি মারা যায়। 3 জন পাহাড়ি মারা যায় এবং সেনাবাহিনীর প্রায় প্রচুর লোকজন গুরুতর আহত হয়। একজন সাংবাদিক গুরুতর আহত হয়, সে পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। এখন এটা যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং এটা এই 3 জেলা আপনি দেখেন, খাগড়াছড়িতে শুরু হয়েছে, এটা আর দেখবেন আস্তে আস্তে পার্বত্য চট্টগ্রামের সব জেলাগুলো সরে যাবে, রাঙ্গামাটি, বান্দরবনও কিন্তু সরে যাবে। কারণ এটার উদ্দেশ্যই হচ্ছে যে বাংলাদেশ থেকে এই 3টা অঞ্চলকে বিচ্ছিন্ন করে একটা নতুন রাষ্ট্র গঠন করা এবং পরিকল্পিতভাবে পাহাড়ি বাঙালিকে মারবে, আবার বাঙালি পাহাড়িকে মারবে, ধর্ষণ হবে, খুন হবে, গুম হবে, এগুলো নিয়ে হামলা হবে। অনবরত পরিস্থিতি অস্থিতিশীল হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই 3টা জেলা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবং এটা একটি
গভীর ষড়যন্ত্রের অংশ। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই ষড়যন্ত্রের জন্য দায়ী কে? এর জন্য সরাসরি দায়ী পার্বত্য এলাকার কিছু রাজনীতিবিদ এবং ভারতের কিছু রাজনীতিবিদ। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে ত্রিপুরার রাজা, মানে রাজা হচ্ছে নামে মাত্র আর কি, এরা তো হচ্ছে মানে ভারতের হাতের পুতুল। সেই ত্রিপুরার রাজা, তার নাম হচ্ছে প্রদূত বিক্রম মাণিক্য। তিনি ভারতের ANI চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি সরাসরি বলেছেন যে ভারত সরকারের উচিত জোর করে বাংলাদেশ থেকে এই 3টা রাজ্য ছিনিয়ে এনে স্বাধীন ত্রিপাল্যান্ড গঠন করা। সরাসরি লাইভ টেলিভিশনে তিনি কথা বলেছেন, কিন্তু ভারত সরকার কিংবা বাংলাদেশ সরকার কাউকে আমরা কোনো প্রতিবাদ করতে দেখলাম না। Tripura land demand then? Greater Tripura land is when we all get together and thok Bangladesh. If we have to economically survive and prove Mr. Muhammad Yunus wrong, that Chittagong Hill Port is essential for our economic survivability, not Tripura, the whole of Northeast. If India is talking about becoming a superpower and we cannot even tackle Bangladesh, which is provoking us, then I think we should give up the এই ত্রিপুরার রাজা প্রদত্ত মাণিক্যই নয়, বরং আরো অনেকেই আছেন, সেই সন্তু লার্মা টার্মা সব সহ পার্বত্য এলাকার রাজনীতিবিদ, ভারতের রাজনীতিবিদ, তারা সবাই সহ একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা চায় বাংলাদেশ থেকে এই এলাকাটাকে বিচ্ছিন্ন করে আরেকটা স্বাধীন রাষ্ট্র গঠন করার জন্য। এবং এটার আরেকটা প্রমাণ হচ্ছে যে এই যে পাহাড়ে অনবরত পাহাড়িরা চরম অরাজকতা করতেছে, যাকে পাইতেছে তাকেই মারতেছে, হত্যা করতেছে, খুন খারাপি করতেছে, মানুষের বাড়ি বরে আগুন দিচ্ছে, লুট করতেছে, সেনাবাহিনীর উপরে অনবরত হামলা চালাচ্ছে, এগুলো কোনো কথা কিন্তু ভারতীয় মিডিয়া প্রকাশিত হয় না। কিন্তু আজকে যখন সেনাবাহিনীকে 3 দিকে ঘিরে ধরে সেনাবাহিনীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে, যেখানে সেনাবাহিনীর গুলি করা ছাড়া আর কোনো উপায় ছিল না, সেখানে 3 জন মারা গেছে, আমরা দুঃখিত, কিন্তু এছাড়া উপায় কি ছিল? কিন্তু এটাকেই ভারতের মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করতেছে। আপনাদেরকে যদি একটু আমি পড়ে শোনাই, এটা হচ্ছে কলকাতা 24 একটা পত্রিকা, আঞ্চলিক পত্রিকা। সেখানে লিখেছে পূর্ববঙ্গে মৌলবাদীদের, মানে মৌলবাদীদের বলতে আর কি ইসলামিক সন্ত্রাসীদের বৌদ্ধ হত্যা করছে নাকি উদ্বেগ ত্রিপুরার রাজার। সেই ত্রিপুরার রাজা এখানে লিখেছে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের উপর মৌলবাদী সহিংস নির্যাতন অব্যাহত। মৌলবাদী মানে বাংলাদেশ যাই করুক না কেন সব মৌলবাদী, সেনাবাহিনী বলতে মারা গেছে তাও মৌলবাদী। খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ইসলামপন্থীদের হাতে বেঘরে প্রাণ হারাচ্ছেন বৌদ্ধ সম্প্রদায়ের লোক। বেঘরে নাকি প্রাণ হারাচ্ছে, মাত্র 3 জন মারা গেছে আজকে, তার একটু আগে বেঘরে প্রাণ হারাচ্ছেন। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের উপর মৌলবাদীদের নৃশংস নির্যাতন অব্যাহত। খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকার ইসলামপন্থীদের হাতে বেঘরে প্রাণ হারাচ্ছেন বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা। সাম্প্রতিক ঘটনায় এই উপজেলার কয়েকজন বৌদ্ধকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আরো কয়েকজন গুরুতর আহত হয়েছে। এই সাম্প্রদায়িক উত্তেজনায় চট্টগ্রাম পার্বত্য এলাকার সব অঞ্চলে ছড়িয়ে পড়েছে, সেখানে চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায়ের লোকেরা প্রতিদিন অত্যাচারিত হচ্ছে। দেখেন কি লিখছে, এই ঘটনায় ত্রিপুরার রাজা প্রদত্ত বিক্রম মাণিক্য দেব বর্মা, সেই প্রদত্ত মাণিক্য দেব বর্মা যিনি ভারত সরকারকে বলেছেন যে জোর করে বাংলাদেশকে আক্রমণ করে এই 3টা জেলা ছিনিয়ে নিয়ে স্বাধীন ত্রিপাল্যান্ড গঠন করার জন্য। তো এই বিক্রম মাণিক্য তিনি বলেছেন, যখন আমরা বিভিন্ন দলের নামে একে অপরের সঙ্গে লড়াই করতেছি, তখন 28শে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী রেডিকাল ফান্ডামেন্টালিস্টদের জমি দখল করতে সাহায্য করে খাগড়াছড়ি এলাকায় 4 জনকে হত্যা করেছে, একজন বাড়ছে 4 জন। আমি বলতেছি ত্রিপুরা, মণিপুর বা বাঙালি সম্প্রদায় যাই হই না কেন, ত্রিপুরার সীমান্তের কয়েক মাইল পরে দেখুন আপনারা কি বিপদ লুকিয়ে আছে। বাঙালিরা এখন চাকমা এবং অন্যান্য আদিবাসীদের উপর হামলা চালাচ্ছে, তাদের বাড়ি ঘর লুট করছে, বৌদ্ধ মন্দির হামলা চালাচ্ছে। অথচ এটা কিন্তু একদম মিথ্যা কথা, বরঞ্চ ইউপিডিএফ এর লোকেরাই কিন্তু এগুলো করতেছে। খাগড়াছড়ির দিঘিনালা ও সদরে অন্তত 4 জন আদিবাসী নিহত হয়েছেন, যার মধ্যে চাকমা সম্প্রদায়ের লোক বেশি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তথ্য অনুসারে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং এর যে রানা দাশগুপ্ত, এটা হচ্ছে আবার আরেকটা বদমাইশ, এও কিন্তু এই 3 জেলা ভাগ হওয়ার সঙ্গে জড়িত। বলেছে যে এই হামলায় 100-ও বেশি লোক আহত হয়েছে এবং বৌদ্ধ মন্দিরে ভাঙচুর, মূর্তি ভাঙ্গা, দানপত্র লুট হয়েছে। এবং গত বছর যে বাঙালি মামুন মারা গেছে, সেই মামুনের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নাকি সেনাবাহিনী এগুলো করতেছে। মানে কি যে একটা অবস্থা, ওরাই সব শুরু করে, ওরাই ধ্বংস করে, কিচ্ছু বলা যাবে না। ওরা বাঙালিদেরকে মারবে, আগুন দিবে, বাড়িঘর পুড়িয়ে দিবে, লুট করবে, সন্ত্রাসী করবে, সেনাবাহিনীর উপর হামলা চালাবে। সেনাবাহিনী বাধ্য হয়ে
হামলা চালালে 2 জন মারা গেলে তখন এটাকে সমস্ত জায়গায় জায়গায় সরিয়ে দেবে। শুধু তাই না, এখানে একটা বড় রিপোর্ট, এখানে উনি কি বলেছেন আরো, যে এই ঘটনায় ভারত সরকার নীরব, তবে ত্রিপুরা সরকার আদিবাসী নেতাদের সঙ্গে আলোচনা করতেছে। জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলি বাংলাদেশকে সংখ্যালঘু সুরক্ষার জন্য চাপ দিচ্ছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সাইবার নিরাপত্তা আইন পর্যালোচনা করলেও আদিবাসী সুরক্ষার ব্যাপারে কোনো কড়া পদক্ষেপ নেয়নি। আদিবাসীরা বলেছেন যে আমরা আমাদের জমি এবং ধর্মীয় স্থান রক্ষা করতে চাই। তার মানে তারা এটাকে ব্যাপক পরিসরে তারা এটাকে সমস্ত বিশ্বের কাছে তুলে ধরবে যে দেখো বাংলাদেশের সেনাবাহিনী এবং জঙ্গি ইসলাম মৌলবাদীরা এক হয়ে কিভাবে এই আদিবাসী তো না, এরা হচ্ছে উপজাতি, আদিবাসী কিন্তু না। বাংলাদেশে আদিবাসী হচ্ছে বাঙালিরা, এরা কয়েকশো বছর আগে মাত্র ভিন্ন জায়গা থেকে এখানে আসছে, তারা কিন্তু আদিবাসী না। কিন্তু এই রানা দাশগুপ্তরা, এই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ শিক্ষক পরিষদ, তারা জোর করে এই আদিবাসী টার্মটা ইউজ করে শুধুমাত্র এই 3টা জেলাকে বিচ্ছিন্ন করে একটা স্বাধীন ত্রিপাল্যান্ড গঠন করার জন্য। তবে কিছু গুজবও আছে, একটা ভিডিও আছে না, ওই যে বলতেছে আমরা ভারতের অংশ আর আগ পর্যন্ত আন্দোলন থামাবো না, ওগুলো হচ্ছে অন্য জায়গার, এগুলো এই জায়গার না। অনেক মানে ফলস নিউজ, গুজবও ছড়াচ্ছে। একটা বৃহত্তর ষড়যন্ত্র এই ত্রিপুরার কিছু রাজনীতিবিদ করতেছে, এতে কোনো সন্দেহ নাই। এবং তাদের লিডার হচ্ছে এই ত্রিপুরার রাজা প্রদত্ত মাণিক্য। এখন করণীয় কি? করণীয় একটাই, বুঝানো। স্বাধীন হওয়ার পরে নাম হবে ত্রিপাল্যান্ড। যদি আপনি এবং শত্রুকে কিভাবে মোকাবেলা করতে হয়, শত্রুকে যেভাবে মানুষ মোকাবেলা করে সেইভাবে এদেরকে মোকাবেলা করতে হবে। আর যদি তারা বলে যে না আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করি, তাহলে আপনাদের কি সমস্যা, কি প্রয়োজন, সেটা সরকারকে প্রয়োজনে বেশি প্রায়োরিটি দিয়ে হলেও এটা মিটমাট করা উচিত আমি মনে করি। আর দ্বিতীয়ত, সেটেলার বাঙালি পাহাড়ি বলে কোনো কথা নেই। সেখানে অনতিবিলম্বে বাঙালিদের জন্য জায়গা জমি বাসা বাড়ি কেনা উন্মুক্ত করে দেওয়া উচিত এবং পাহাড়িরাও ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো জায়গায় বাসা কিনতে পারে। শুধু ওই অঞ্চলটাকে পাহাড়িদের জন্য সংরক্ষিত করে রাখবে, সেখানে বাঙালিরা গিয়ে বাসা কিনতে পারবে না। বাঙালিরা বাড়ি কিনতে গেলেই বলবে অবৈধ সেটেলার। ভারতের কিছু নেতা সহ বিভিন্ন গোষ্ঠীগুলো উস্কানি দিয়ে একটা সাম্প্রদায়িক অস্থিতিশীলতা করবে, দাঙ্গা করবে এবং এই 3টা জেলাকে বিচ্ছিন্ন করতে চাইবে। এটা হতে দেওয়া যাবে না। এবং কত বড় সাহস এই ত্রিপুরার রাজা প্রদত্ত মাণিক্য, তিনি বলেছেন যে শুধু এই 3টা জেলাই না, পুরো চট্টগ্রাম এলাকাটা জুড়ে ত্রিপুরার সঙ্গে অ্যাড করে দেওয়া উচিত। তাহলে চট্টগ্রাম বন্দরটা দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো, চট্টগ্রাম বন্দরটা ভারতের কবজা এসে যাবে, আর বাংলাদেশ ওই মোংলা বন্দর দিয়ে কাজ চালাবে। এর কত বড় সাহস, এরা এখন এই সমস্ত করতেছে। আবার এখন সে বলতেছে সে এই বিষয়গুলোকে বহির্বিশ্বের কাছে তুলে ধরবে। তাহলে দেখেন আমরা কত বড় আমরা একটা ঝামেলার মধ্যে আছি। আমি জানি না সরকার এগুলো বুঝতে পারতেছে কিনা, বা আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব কোথায় আজকে। আমি বলবো যে অনতিবিলম্বে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উপস্থিতি দ্বিগুণ করেন সেনাবাহিনীর উপস্থিতি, কারণ ষড়যন্ত্র কিন্তু অনেক বিশাল। আর যদি আমরা সেটা বুঝতে না পারি তাহলে কিন্তু